হ্যাঁ রাশিয়া এখন ইরানকে সাহায্য করছে কেন, খুবই প্রেসিশন স্যাটেলাইট থেকে সমস্ত প্রেসিশন ইনফরমেশন গুলো দিয়ে, স্যাটেলাইট ইমেজ দিয়ে তারা টার্গেটটাকে নির্দিষ্ট করে দিচ্ছে কোথায় আমেরিকার এবং ইসরায়েলের জাহাজ থেকে শুরু করে উড়োজাহাজ এবং ইত্যাদি ইত্যাদি তাদের মুভমেন্টটা কি হচ্ছে, এগুলো সব রাশিয়া তাৎক্ষণিকভাবে জানিয়ে দিচ্ছে এবং ইরান কিন্তু সেইভাবে আক্রমণ করছে। যে সমস্ত আক্রমণ করছে ইরান, সেখানে 3টা টার্গেট মোট। ইরানের আক্রমণটা প্রতিহত করার জন্য যে সমস্ত মিসাইল ব্যবস্থার প্রয়োজন সেটা কেবল মাত্র 5 থেকে 6 দিনের মজুদ আছে, এরপরে শেষ হয়ে যাবে। সেই জন্যই একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এই গালফ দেশগুলো। আত্মসমর্পণের যে দাবি ডোনাল্ড ট্রাম্প করেছেন, সেই দাবি নিয়ে ডোনাল্ড ট্রাম্প কবরে যেতে পারে, কিন্তু ইরান জাতি হিসেবে কখনোই তারা সারেন্ডার করবে না। চর্চা ডিকোডে স্বাগত। ইরান নিয়ে বা ইরানে আমেরিকার হামলা, ইসরায়েলের হামলা, এসব নিয়ে আমরা আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক বদরুল আলম খানকে। সিডনি থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। অধ্যাপক খান, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের শ্রোতা এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ। তো প্রথম যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, যে গত 2 দিন ধরে শোনা যাচ্ছিল যে গত রাতে এমন হামলা চালানো হবে ইরানে যে বিশ্বে কেউ কখনো এইরকম হামলা দেখেনি। তো আসলে যুদ্ধের গতি প্রকৃতি কেমন দেখছেন, কোন দিকে যাচ্ছে? এইরকম হামলার কথা আমরা শুনছি, কিন্তু এগুলো ঠিকই তেহরান থেকে শুরু করে ইরানের অন্যান্য শহরগুলোতে হামলা চলছে, কিন্তু যেভাবে হামলা চালানো হচ্ছে ঠিক তার প্রত্যুত্তরে কিন্তু ইরানও কিন্তু বিশেষ করে তেল আবিব, হাইফা থেকে শুরু করে পশ্চিম জেরুজালেম এবং অন্যান্য শহরগুলোতে কিন্তু সাংঘাতিকভাবে আক্রমণ করছে। এবং আপনারা যদি ভিডিও দেখে থাকেন সেই আক্রমণের, এটা কোনো এআই জেনারেটেড না, তো সেগুলো আসলে খুব ডেভাস্টেটিং। আপনার এখন তো আমরা জানতে পারছি যে নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, সে দেশে আছে কিনা। সবাই বলছে সে এখন জার্মানিতে অথবা প্লেন নিয়ে সে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরাঘুরি করছে। সুতরাং ইরান অবশ্যই আক্রান্ত হচ্ছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলছে যে ইরানকে ধ্বংস করে দিবে, সেরকম ধ্বংসের কোনো সম্ভাবনা আমি দেখি না। আপনি লক্ষ্য করে দেখেন যে এমনকি ইউক্রেনে রাশিয়া তো প্রতিনিয়ত শত শত ড্রোন দিয়ে হামলা করছে, আক্রমণ করছে, তারপরেও কিন্তু ইউক্রেন সেইভাবে সারেন্ডার করেনি এখনো পর্যন্ত, বা এখনো মাথা নত করেনি। আমি তার অর্থ এইটা বলছি না যে ইউক্রেন যুদ্ধ ওইভাবে শেষ হবে, কিন্তু ইরানের ক্ষেত্রে আমি বলতে পারি এ একটা গর্বিত জাতি এবং এই জাতি মাথা নত করবে না। এবং ইতিহাসে আমার মনে হয় একমাত্র এক সময়ে অটোমান সাম্রাজ্য যখন ইরানকে দখল করে রেখেছিল বেশ কিছু সময়, সেই সময়টুকুই তারা পরাধীন ছিল অন্য। এবং দ্বিতীয় মহাযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেন দুইজনে পরিকল্পনা করে ইরানকে দখল করে রাখে। এছাড়া বাকি কোনো সময় ইরানকে দখল করা কারোর পক্ষে সম্ভব হয় নাই। ঠিক যেরকম আফগানিস্তানে আমরা দেখি, এই যে বেল্টটা, যেটা আফগানিস্তান থেকে শুরু করে ইরান, ইরাক, এই যে বেল্টটা যেটা আমরা পশ্চিম এশিয়াতে দেখি, এই জাতি সাংঘাতিক জাতি, মাথা নত করার নাই। যত আক্রমণই আসুক না কেন, ইরান সেই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করবে। তো এই ইরান তো সব সমস্যার মোকাবিলা করছে এবং তারা আক্রমণের পাল্টা আক্রমণও চালাচ্ছে, কিন্তু এরই মধ্যে আমরা দেখলাম যে ইরানের প্রেসিডেন্ট তিনি প্রতিবেশী আরব দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন এবং কোনো ধরনের আক্রমণ না করার প্রতিশ্রুতি দিলেন যে ওই দেশ থেকে যদি কোনো আক্রমণ যদি না হয় তাহলে ইরান কোনো প্রতিবেশী দেশের উপর আক্রমণ করবে না। এইরকম একটা কথার হঠাৎ করে কেন প্রেসিডেন্ট এই ক্ষমা চাওয়ার যুক্তিটা কি? আচ্ছা, আমি ওই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি 3টে পয়েন্ট আমি এখানে বলতে চাই। একটা পয়েন্ট হচ্ছে যে আমরা এই যে ইরান এবং ইসরায়েল / আমেরিকা এই যে যুদ্ধটা দেখছি, এটা কিন্তু 100 বছর
এই ধরনের ঘটনা আর ঘটবে না। এটা হচ্ছে এমন একটা ঘটনা যে ঘটনা সমস্ত পৃথিবীর যে স্থাপিত যে সিস্টেম বা ব্যবস্থা যেটা আমেরিকার কর্তৃত্বের উপরে প্রতিষ্ঠিত, সেই সিস্টেমটা ব্যবস্থাটা ধ্বংস হওয়ার মুখে। এবং এই যে একটা ট্রানজিশন একটা থেকে আরেকটায় স্থানান্তরিত হওয়া, এইটাই আমরা পর্যবেক্ষণ করছি এবং এটা ঐতিহাসিক একটা ঘটনা। এবং সেই কারণেই লক্ষ্য করে দেখবেন যে পৃথিবীর এমন কোনো দেশ নেই বা মানুষ নেই যারা এর প্রতি তাদের দৃষ্টি নিবদ্ধ করেনি। সুতরাং এই ঘটনাটা আমাদের মনে রাখতে হবে। এটা একটা যেরকম আপনার ভূমিকম্পের আগে যখন দুটো প্লেট যখন ঘষাঘষি করে এবং তারপরে একটা স্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়, ঠিক একইভাবে আমরা লক্ষ্য করছি যে ইরানের এই ঘটনাটা ওইরকম একটা সিসমিক চেঞ্জ যেটাকে আমরা বলি, সেই চেঞ্জটা হতে যাচ্ছে, পরিবর্তনটা হতে যাচ্ছে। সুতরাং এটার প্রতি লক্ষ্য রাখা এবং আমাদের ইন্টারেস্ট এবং আমাদের এই বিষয়গুলো জানা দরকার। এক। দুই হচ্ছে যে আমেরিকা ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে সেটা অঘোষিত যুদ্ধ এবং এই অঘোষিত যুদ্ধ হচ্ছে যুদ্ধপরাধ হিসেবে এটা ধরা হয়। এই কারণে যে নুরেমবার্গে যখন দ্বিতীয় মহাযুদ্ধের পরে যখন হিটলারের জেনারেলদেরকে যারা মানবতার বিরুদ্ধে অপরাধী এবং অপরাধ করেছিল তাদের বিচার হয় নিউরেমবার্গে, এবং সেই নিউরেমবার্গের বিচারে যে জিনিসটা বেরিয়ে আসে যে কোনো অঘোষিত যুদ্ধ হচ্ছে এটা, এর থেকে যুদ্ধপরাধ আর কিছু হতে পারে না। এই কারণে যে আপনি যদি অঘোষিত একটা যুদ্ধ আরেক দেশের বিরুদ্ধে করেন, যেটা আমেরিকা এবং ইসরায়েল করেছে ইরানের বিরুদ্ধে, এই অঘোষিত যুদ্ধটার কারণে আপনি কোনো সময় দিচ্ছেন না বা পূর্ব সতর্ক করে দিচ্ছেন না সেই দেশকে যে হ্যাঁ আমি আক্রমণ করতে যাব এবং তুমি সাবধান হও ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই যে স্কুলের যে 176 বা 78টি ছাত্রী তারা মারা গেল, ইরানকে যদি আগে সতর্ক করে দেওয়া হতো তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। এটা একটা পরাধ ব্যাপার আর কি। আর তৃতীয় হচ্ছে যে ইরানের যে ফ্রিগেটটা শ্রীলঙ্কার পাশে গালে শহরের পাশে যে ডুবোজাহাজ এটাকে টর্পিডো দিয়ে আঘাত করে ডুবিয়ে দিল, এটাও কিন্তু একটা যুদ্ধপরাধের ব্যাপার। কারণ এই কারণে যে এই ফ্রিগেটটা গিয়েছিল ইরানে যুদ্ধের শুরুর আগে এবং সেখানে গিয়েছিল ভারতের আমন্ত্রণে এবং ভারতে সেখানে একটা মহড়া হওয়ার কথা এবং মহড়ার পরে ফ্রিগেটটা ইরানে ফিরছিল। এখন মহড়া সময় কোনো জাহাজে কিন্তু কোনো অস্ত্র রাখতে পারে না, এটা একটা নিষিদ্ধ। কারণ এটা একটা নিয়ম যে কেউ কোনো অস্ত্র রাখতে পারবে না সেই যুদ্ধ জাহাজে। এবং লক্ষ্য করে দেখেন একটা নিরস্ত্র মানুষকে যেভাবে হত্যা করা হয় ঠিক সেইভাবে কিন্তু এই ফ্রিগেটটাকে হত্যা করলো। সুতরাং যদি যুদ্ধটা তারা ঘোষণা করতো আমেরিকা এবং ইসরায়েল, তাহলে কিন্তু এই ফ্রিগেটটা এইভাবে আক্রান্ত হতো না। সুতরাং এই তিনটা কারণে আমি দেখি, একটা অঘোষিত যুদ্ধ, দ্বিতীয় হচ্ছে ইরানের এই ফ্রিগেটটাকে ধ্বংস করা, নিরস্ত্র একটা ফ্রিগেট ধ্বংস করা, এবং তৃতীয় হচ্ছে যে 178টি ছাত্রছাত্রী জীবন দিল। এই তিনটাই হচ্ছে যুদ্ধ অপরাধের সামিল এবং এর জন্য আমেরিকাকে অবশ্যই তার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। সুতরাং এই দিকটা আমাদের মনে রাখা দরকার যে এই যুদ্ধটা হচ্ছে একেবারেই অন্যায্য যুদ্ধ এবং এই অন্যায্য যুদ্ধের বিরুদ্ধে মানুষ কিন্তু এখন অত্যন্ত প্রতিবাদী হয়ে উঠছে। সারা বিশ্বের মানুষ বুঝতে পারছে, এমনকি আমেরিকার ভেতরেও একটা আন্দোলন চলছে এবং তোলপাড় চলছে। এখন আপনার প্রধান মূল প্রশ্নটার দিকে যাই আমি। সেই প্রশ্নটা হচ্ছে যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কেন এই বক্তব্যটা দিল যে হ্যাঁ এখন ইরান এই গালফ স্টেটগুলোকে আক্রমণ করবে না যদি না তারা আক্রমণ করে। এর পেছনে একটা কারণ হচ্ছে যে এই গালফ দেশগুলো রাশিয়াকে অনুরোধ করেছিল যে তারা তাদের একটা মেসেজ দেওয়া, একটা বাণী দেওয়া রাশিয়ার মাধ্যমে ইরানকে যে তোমরা আক্রমণ বন্ধ করো,
এবং এই আক্রমণটা আমাদের অত্যন্ত ক্ষতি করছে, এবং কি ক্ষতি করছে সেটা আমি একটু পরে আসছি। কিন্তু এটা তোমরা বন্ধ করো, এই অনুরোধটা তারা রাশিয়াকে জানিয়েছিল। এবং রাশিয়া মানে মধ্যস্থতার মতো, মধ্যস্থতা ঠিক না, তারা বলেছে যে আমরা এটা জানিয়ে দিব। কিন্তু আপনি যদি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের যে ইন্টারভিউটা দিয়েছে এই পরিপ্রেক্ষিতে, সেই সের্গেই লাভরভের যদি ইন্টারভিউটা দেখেন, তাহলে সে প্রথমেই বলছে যে তোমরা এখন বলছো যুদ্ধটাকে বন্ধ করা বা তাদের বিরুদ্ধে আক্রমণ না করা, অথচ যখন আক্রমণ হলো এবং অঘোষিত একটা যুদ্ধ ঘোষণা করলো এবং 178টা ছাত্রীকে হত্যা করলো নির্বিচারে, তখন তোমরা কোথায় ছিলে? তখন তো তোমরা একটা বক্তব্য দাও নাই। কিন্তু এখন কেন তোমরা এই ইরানকে দোষী করে বলছো যে হ্যাঁ তারা আক্রমণ করছে এবং এই আক্রমণটা বন্ধ করা? সুতরাং এই দিকটা রাশিয়াকে তারা করে মানে অনুরোধ করেছিল, এবং রাশিয়া এটা ইরানকে জানানোর কথা, কিন্তু কতটুকু জানিয়েছে জানি না। কিন্তু এই যে মধ্যস্থতার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্টের একটা আলাপ হয় প্রায় 3 ঘন্টা কি 4 ঘন্টা ব্যাপী। সেই আলাপের এই আলোচনাটা কি হয়েছিল সে সম্পর্কে দুটো দেশই একটা বিবৃতি দিয়েছে, এবং সেই বিবৃতির ভেতরে পেজেশকিয়ান বলেছে যে পুতিন আপনাকে অনেক ধন্যবাদ এই আমাদেরকে সাহায্য করার জন্য, ইত্যাদি ইত্যাদি। কি সাহায্য সেটা সম্পর্কে হয়তো পরে আমরা আলোচনা করতে পারি। আর একটা হচ্ছে যে পেজেশকিয়ান কিন্তু রাশিয়াকে একটু সমালোচনাও করেছে, প্রেসিডেন্ট পুতিনকে। সমালোচনার কারণ হচ্ছে গত বছরের ডিসেম্বরের দিকে প্রেসিডেন্ট পুতিন মধ্যস্থতা করে ইসরায়েলের সাথে একটা আলাপ করে এবং ইরানের সাথে একটা আলাপ করে এই নেগোসিয়েশনে বা এই ফলাফলে আসে যে ইরান আক্রান্ত না হলে আক্রমণ করবে না ইসরায়েলকে, আর ইসরায়েলও ইরানকে আক্রমণ করবে না ইরানকে। এইরকম একটা শর্ত সাপেক্ষে একটা বোঝাপড়া হয়েছিল। কিন্তু ওই বোঝাপড়ার সময় পেজেশকিয়ান কিন্তু ভ্লাদিমির পুতিনকে বলেছিল যে দেখো ইসরায়েলকে বিশ্বাস করা খুবই কঠিন, এবং এক্স্যাক্টলি ইরান যেভাবে বলেছিল ঠিক সেইভাবে। সুতরাং এটা প্রেসিডেন্ট পুতিনের জন্য একটা বড় একটা এম্বারাসমেন্ট বা একটা সাংঘাতিক রকমের একটা লজ্জাস্কর ব্যাপার। সুতরাং এটাও জানিয়েছিল। এবং তৃতীয়টা হচ্ছে যেটা জানিয়েছে ইরান, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন চ্যানেল ওপেন রাখছি এবং আমরা রাশিয়ার সাথে কেবলমাত্র যে কূটনৈতিক আলোচনা করছি সেটা না, আমরা সামরিক দিক থেকেও আমরা আলোচনা করছি। সামরিক সাহায্য কিভাবে রাশিয়া আমাদেরকে দিতে পারে সেটার ব্যাপারে আমাদের কনস্ট্যান্টলি একটা স্থায়ীভাবে প্রতিদিনই এই আলাপ আলোচনা হচ্ছে এবং আলোচনা হচ্ছে। সুতরাং এটা একটা গেল। এই পরিপ্রেক্ষিতে আপনি লক্ষ্য করে দেখেন ওয়াশিংটন পোস্টে একটা আর্টিকেল বেরিয়েছে, এবং সেখানে ওয়াশিংটন পোস্ট বলছে হ্যাঁ রাশিয়া এখন ইরানকে সাহায্য করছে। কেন? খুবই প্রেসিশন স্যাটেলাইট থেকে সমস্ত প্রেসিশন ইনফরমেশন গুলো দিয়ে, স্যাটেলাইট ইমেজ দিয়ে তারা টার্গেটটাকে নির্দিষ্ট করে দিচ্ছে, কোথায় আমেরিকার এবং ইসরায়েলের জাহাজ থেকে শুরু করে উড়োজাহাজ এবং ইত্যাদি ইত্যাদি তাদের মুভমেন্টটা কি হচ্ছে, এগুলো সব রাশিয়া তাৎক্ষণিকভাবে জানিয়ে দিচ্ছে, এবং ইরান কিন্তু সেইভাবে আক্রমণ করছে। সুতরাং এ ব্যাপারে আমেরিকা অত্যন্ত গোস্বা হয়ে রাশিয়াকে সমালোচনা করছে। এই পরিপ্রেক্ষিতে এটাই বলতে পারি যে এটা হচ্ছে রাশিয়ার রিভেঞ্জ। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা যেটা করেছে ইউক্রেন যুদ্ধে, এখন রাশিয়া সেটা করছে ইরানকে নিয়ে, এবং আমেরিকার বিরুদ্ধে সব তথ্য দিয়ে ইরানকে যথেষ্ট পরিমাণে সাহায্য করছে রাশিয়া। পেজেশকিয়ানের বক্তব্যের পরপরই পেজেশকিয়ান কিন্তু তার জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দেয়, এবং সেই ভাষণে পেজেশকিয়ান বলে যে কোনোভাবেই আমরা আত্মসমর্পণ করছি না, সারেন্ডার করছি না। আত্মসমর্পণের যে দাবি ডোনাল্ড ট্রাম্প করেছেন, সেই দাবি নিয়ে ডোনাল্ড ট্রাম্প কবরে যেতে পারে, কিন্তু ইরান জাতি হিসেবে কখনোই তারা সারেন্ডার করবে না। এটার মাধ্যমে ইরান মানে জানিয়ে দিয়েছে আমেরিকাকে যে তারা প্রকাশ্য অবাধ্যতা জানিয়ে তারা বলছে যে না, আমরা কখনো সারেন্ডার করব না। এখন আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন যে ইরানের এই যে সামরিক অভিযান এখন বা প্রতিশোধ,
সেটার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে এবং সেখানে কিন্তু ৩ জন মূল দায়িত্বে আছে। একজন হচ্ছেন মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট হিসেবে, দ্বিতীয় জন হচ্ছে আব্বাস আরাচি যিনি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, এবং তৃতীয় জন হচ্ছে আলী লারিজানি যিনি হচ্ছে সামরিক সামরিক অভিযানের প্রধান কর্তা ব্যক্তি। সুতরাং এই ৩ জনের ভেতরে কিন্তু যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া না নেওয়া, কোথায় আঘাত করা, এগুলো সবই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে আলী লারিজানি, এবং সে ছিল আয়াতুল্লাহ খোমেনির একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি। এবং আলী লারিজানি হচ্ছে এমন এক ব্যক্তি যে হচ্ছে IRGC থেকে আসা এবং অত্যন্ত কঠোর এবং অত্যন্ত আপসহীন একজন নেতা, সামরিক জেনারেল এবং কর্মকর্তা। সুতরাং পেজেশকিয়ান যাই বলুক না কেন, সামরিক দিক থেকে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেটা হচ্ছে আলী লারিজানি নিবে, এবং সেটার প্রমাণও আপনি লক্ষ্য করে দেখেছেন যে ইমিডিয়েটলি পেজেশকিয়ানের এই বক্তব্যের পরপরই কিন্তু দুবাই এয়ারপোর্টে কিন্তু ড্রোন হামলা হয়েছে, এবং দুবাই এয়ারপোর্ট এখন সম্পূর্ণভাবে বন্ধ আছে। এবং দুবাই এয়ারপোর্টের অথরিটি তারা বলছে যে আমরা ড্যামেজ কতটুকু হয়েছে, ক্ষতি কতটুকু হয়েছে সেটা আমরা দেখে তারপরে আমরা চিন্তা করব যে দুবাই এয়ারপোর্ট আমরা খুলবো কিনা। সুতরাং এটা একটা বড় একটা ক্রাইসিস কিন্তু, বিশেষ করে ইউনাইটেড আরব এমিরেটের জন্য। যে সমস্ত আক্রমণ করছে ইরান, সেখানে 3টা টার্গেট মূল, একটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেট, আর দ্বিতীয় হচ্ছে বাহরাইন, আর তৃতীয় হচ্ছে কাতার, এবং আরো যদি বলতে পারি তাহলে হচ্ছে সেটা হচ্ছে সৌদি আরব না, আর কুয়েত। এই 3টা দেশকে তারা আক্রমণ করছে, কারণ এই 3টা দেশই হচ্ছে আমেরিকার প্রধান শক্তি, এবং সেখানেই সমস্ত বেসগুলা এবং CIA-এর সমস্ত কর্মকাণ্ডগুলো সেখান থেকে, সেই সব পোর্ট থেকে কিন্তু আক্রমণ করা হচ্ছিল ইরানকে। সুতরাং এই 3টা জায়গায় আঘাত এনে এবং সেখানকার পোর্ট ব্যবস্থা এবং আমেরিকার ঘাঁটিগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে ইরান কিন্তু একটা সাংঘাতিক আঘাত করেছে। এখন যেটা হচ্ছে যে আরেকটা যে বিষয় জানার দরকার যে যে এই গালফ স্টেটগুলো কিন্তু সাংঘাতিক একটা ক্রাইসিসের ভেতরে আছে, সংকটের ভেতরে আছে। তারা বলছে যে তাদের এখন ফ্রেশ ফুড যেমন শাকসবজি ইত্যাদি ইত্যাদিতে তারা প্রায় সবই তো বাইরে থেকে আমদানি করে তারা, সুতরাং তাদের স্টকে এখন 10 দিনের মতো স্টক আছে। দ্বিতীয় হচ্ছে যে ইরানের মিসাইলগুলো ইন্টারসেপ্ট করার জন্য, সেই ইরানের আক্রমণটা প্রতিহত করার জন্য যে সমস্ত মিসাইল ব্যবস্থার প্রয়োজন সেটা কেবল মাত্র 5 থেকে 6 দিনের মজুদ আছে, এরপরে শেষ হয়ে যাবে। সেই জন্যই একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এই গালফ দেশগুলো ভেতরে, এবং তারা মরিয়া হয়ে চেষ্টা করছে যে রাশিয়ার মাধ্যমে ইরানকে অন্তত পক্ষে এইটুকু ব্যবস্থা নেওয়া যে ইরান অন্তত আংশিকভাবে তাদের উপরে আক্রমণটা যেন না করে, সে ইসরায়েলের বিরুদ্ধে করুক বা আমেরিকার অন্যান্য উপস্থাপনার বিরুদ্ধে করুক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আমাদেরকে যেন আক্রমণ না করে। এই কারণে যে তাদের অবস্থা ক্রিটিক্যাল। আরো বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে কুয়েত থেকে শুরু করে কাতার, সৌদি আরব কিছুটা পাইপলাইন দিয়ে তেল রপ্তানি করতে পারছে, কিন্তু UAE পারছে না, অন্যান্য দেশও পারছে না। সুতরাং এটা একটা বড় একটা ক্রাইসিস এই গালফ স্টেটের জন্য। এই ক্রাইসিসের সামরিক প্রতিক্রিয়া কি বা সামরিক প্রতিফল কি সেটা সম্পর্কে আমরা হয়তো আলোচনা করতে পারি, কিন্তু এই হচ্ছে সিচুয়েশন। কেন পেজেশকিয়ান বলল যে হ্যাঁ আমরা গালফ স্টেটের আক্রমণ করব না। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, লাভরভ বলছে আরব দেশগুলোকে, বিশেষ করে এই গালফ স্টেটদেরকে, যে তোমরা একই সময়ে দুই উঠের পিঠে তোমরা করতে পারো না, বসতে পারো না, তোমাদেরকে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্তটা তারা নিচ্ছে না। একদিকে সৌদি আরবের প্রিন্স ফয়সাল আমেরিকাকে বলছে হ্যাঁ তুমি ইরানকে আক্রমণ করো, তাকে ধ্বংস করো, যেভাবে হোক না কেন তাকে নিয়ন্ত্রণ করো। অন্যদিকে ইরানকে বলছে
যে আমরা আমাদের আকাশসীমা দিয়ে আমেরিকা বা ইসরায়েলের কোনো বিমান হামলা তোমাদের বিরুদ্ধে করতে দেব না। এই যে দ্বিমুখিতা, এমনকি এই গতকালও সৌদি আরবে ইরানের যে প্রতিনিধি পাঠিয়েছে, সেখানে ইরান বলছে যে আমরা অত্যন্ত অনুতপ্ত, তোমাদেরকে আক্রমণ করার ইয়েতে আমরা অত্যন্ত দুঃখিত, এবং তোমরা যদি আমাদেরকে আক্রমণ না করো, তোমাদের বেসগুলো যদি আমেরিকা ব্যবহার না করার অনুমতি তোমরা না দাও, তাহলে আমরা তোমার উপরে আক্রমণ করব না। ঠিক এর পরপরই দেখেন যে সৌদি আরব আমেরিকার দুটো প্লেন F-15, F-16 তারা জর্ডান থেকে তাদের সৌদি আরবের ঘাঁটিতে আসার অনুমতি দিয়েছে। সুতরাং এই দ্বিমুখিতা, দ্বিমুখীনতা এবং এই যে দ্বিচারিতা, এটা আরব বিশ্বের, বিশেষ করে গালফ স্টেটের জন্য যে একটা নীতি হয়ে গেছে, সেই নীতিটা ভঙ্গন করার জন্য এবং তার বিরুদ্ধে প্রতিরোধ করার জন্যই কিন্তু ইরান এইরকম একটা হুমকি দিচ্ছে একদিকে, আর একদিকে তাদেরকে একটু শান্ত করার চেষ্টা করছে। সুতরাং একটা হচ্ছে ডিপ্লোম্যাসির মাধ্যমে, আর একটা হচ্ছে মিলিটারি ফোর্স। এই দুটোর সম্মিলিত একটা ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু ইরান অগ্রসর হচ্ছে এই সমস্যাটাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় নিজের স্বার্থের দিকে লক্ষ্য রেখে। তো আপনি যেটা বলছিলেন যে তাহলে আমরা এখানে দেখছি যে প্রেসিডেন্ট পেজাশকিয়ান এবং লাজরানির মধ্যে কিছুটা মতপার্থক্য না, তাদের কাজের মধ্যে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে। তো এই অবস্থায় ইরানের যে হামলাও কিন্তু প্রথম পর্যায়ে যে রকম তীব্র ছিল বা যতগুলো হামলা চালাচ্ছিল, সেই তুলনায় কিন্তু ইরানের হামলার সংখ্যাও মনে হয় একটু কমে আসছে। তো এটা হঠাৎ করে এই হামলার সংখ্যা কমে আসার কারণটা কি? এই হামলার সংখ্যা কমে এসছে, হ্যাঁ কিছু, এবং এটা আমেরিকা বা অন্যরা বলছে যে হ্যাঁ প্রায় 90% কমে এসছে, কিন্তু সেটা 90% ঠিক না। একটা যুদ্ধের, বিশেষ করে ইরান যে যুদ্ধের প্ল্যান করেছে, সেই প্ল্যানটাকে আমাদের বুঝতে হবে। সেই প্ল্যানটা 3টা ধাপে। প্রথম ধাপে ইরানের মূল লক্ষ্য ছিল যে আমেরিকা এবং ইসরায়েলের যে রাডার সিস্টেম, সেই রাডার সিস্টেমটাকে সম্পূর্ণ বিকল করে দেওয়া, যেন ইরান সম্পর্কে তথ্যে একটা ঘাটতি দেখা যায় এবং তারা জানতে না পারে কোথায় ইরানের স্থাপনাগুলো আছে ইত্যাদি ইত্যাদি। সুতরাং প্রথম লক্ষ্য হচ্ছে যে রাডারগুলোকে ধ্বংস করে দেওয়া, আরো যে সমস্ত ইয়ের মাধ্যমে, বিশেষ করে বিভিন্ন সামরিক সামরিক ঘাঁটিতে যে সমস্ত স্থাপনা আছে এবং যার মাধ্যমে ইনফরমেশন পাওয়া যায়, সেগুলোকে ধ্বংস করা। এবং আপনি লক্ষ্য করে দেখেন ইরান কিন্তু সেটাই করেছে। প্রথম দিনেই তার আক্রমণ করেছে কাতার, তার রেডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে। তারপরে তারা আক্রমণ করেছে কুয়েত, সৌদি আরবের একখানে, তারপরে বিশেষ করে বাহরাইনের এবং ইউনাইটেড আরব এমিরেটসের। সুতরাং এটা সম্পূর্ণভাবে অকেজো করে দিয়েছে, এবং যার ফলে যে লাভটা ইরানের হয়েছে, যে আমেরিকার 2 চোখ প্রায় কানা করে দেওয়ার মতো, যার ফলে এটা ইরানের জন্য একটা বড় একটা সুবিধা হচ্ছে। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে যে তার অ্যান্টি মিসাইল সিস্টেমের যে ডিফেন্স সিস্টেমটা, এবং সেই ডিফেন্স সিস্টেমটা আপনার দুটো ব্যবস্থা আছে। একটা হচ্ছে প্যাট্রিয়ট সিস্টেম, আর একটা হচ্ছে থার্ড সিস্টেম, THAAD। থার্ড সিস্টেমটা হচ্ছে টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স। এই দুটো সিস্টেমের মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েল ইরানের যত ক্ষেপণাস্ত্র যাচ্ছে সেগুলোকে ট্যাকেল করে, সেগুলোকে মোকাবেলা করে। এখন ইরানের দ্বিতীয় ধাপের আক্রমণের মূল এটাই ছিল যে এই প্যাট্রিয়ট সিস্টেম এবং থার্ড সিস্টেম এগুলোকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেওয়া। এবং সেখানে কিন্তু ইরান যথেষ্ট সাকসেসফুল হয়েছে। এই কারণে আমি বলবো যে আপনি লক্ষ্য করে দেখেন যে থার্ড রাডার সিস্টেম সেটা পৃথিবীতে মাত্র 11টা আছে, এবং এই 11টার ভেতরে মধ্যপ্রাচ্যে ছিল 5টা, আমেরিকা 5টা বসিয়েছে। তার ভেতরে 2টো হচ্ছে সৌদি আরবে, একটা হচ্ছে জর্ডানে,
একটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটে, এবং বাকি একটা কি দুটো, একটা বোধহয় আরেকটা এক্সট্রা এনে ইসরায়েলে বসানো হয়েছে। এর ভেতরে সৌদি আরবের দুটোকে ধ্বংস করেছে ইরান, জর্ডানে ধ্বংস করেছে একটা, ইউএইতে ধ্বংস করেছে একটা। এখন এই যে থার্ড রাডার সিস্টেম, সেখানে প্রায় বলতে গেলে একেবারে অচল হয়ে আছে, এবং সেই কারণে আমরা যেটা লক্ষ্য করে দেখছি যে ইরানের পক্ষে এখন থার্ড ব্যাটারির যে আঘাতটা, সেটা কিন্তু ইরান আর অত বেশি মোকাবেলা, মানে ইরানের ক্ষেপণাস্ত্র এর মুখোমুখি হচ্ছে না। এটা প্রমাণ কিভাবে করে? সেই প্রমাণটা হচ্ছে যে আপনি লক্ষ্য করে দেখেন, এখন ইরান যখন তার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ইসরায়েলে আক্রমণ করতে, ইসরায়েলের শহরগুলো আক্রমণ করতে, সেখানে আগে অর্থাৎ 5 কি 6 দিন আগে যে ওয়ার্নিং, সতর্কবাণী ইসরায়েল তার জনসাধারণকে জানিয়ে দিয়ে তাদেরকে বাংকারে ঢোকার বা নিরাপদ স্থানে পাঠানোর যে সময়টা পেত, সেটা হচ্ছে 5 থেকে 8 মিনিট। এখন যেটা দেখা যাচ্ছে যে এই সময়টা এখন কমে এসে দাঁড়িয়েছে 1 থেকে 2 মিনিট। আপনি যে সমস্ত ভিডিওগুলো আমরা দেখছি, সেখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে ইরানের মিসাইলটা অলরেডি হাইফা শহর অথবা তেল আবিবে ঢুকে পড়েছে, তারপরেই সাইরেন বাজতে শুরু করেছে। সুতরাং এটা অনেক কমে এসছে এখন। সুতরাং ওই যে আর্লি ওয়ার্নিং সিস্টেম যেটা, সেই সিস্টেমটা বিকল করে দিয়েছে, বিকজ ওই থার্ড সিস্টেম এবং প্যাট্রিয়ট সিস্টেম এখন আর এত বেশি করে ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রকে ইন্টারসেপ্ট করার সেই ক্ষমতা তারা হারিয়ে ফেলছে। এবং যেটা আমরা আগের আলোচনায় করেছিলাম যে আজকে ইসরায়েলের হাতে যে পরিমাণে ক্ষেপণাস্ত্র আছে, বিশেষ করে প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেমে, সেটা অনেক কমে এসছে, এবং যার ফলে তারা একটা সংকটের ভেতরে আছে, আসলে দারুণ সংকটের ভেতরে আছে। এবং এই সংকটটা আরো বৃদ্ধি পাবে এই কারণে যে যদি আর 1 সপ্তাহ যদি যুদ্ধ চলে, তাহলে কিন্তু ইসরায়েলের পক্ষে এই ডিফেন্স সিস্টেমটাকে আবার ফিক্স করা খুব কঠিন। তারা কোরিয়া থেকে আনতে পারে, তারা জাপান থেকে আনতে পারে, কিন্তু সেখান থেকে আসতে তো অনেক সময় লাগে। এবং কোরিয়া এবং জাপানে যে পরিমাণে আছে, সেই পরিমাণটা হচ্ছে 25 থেকে 26টা ক্ষেপণাস্ত্র মতো, ওখানে বেশি নেই। আর এর উৎপাদন হচ্ছে খুবই সামান্য। ধরেন এই প্যাট্রিয়ট মিসাইল যেগুলো মোকাবেলা করে ইরানের ক্ষেপণাস্ত্রকে, সেটা প্রতি মাসে আমেরিকা মাত্র 10টা করে উৎপাদন করে। তাহলে আপনি দেখেন যে কিরকম স্বল্প পরিমাণে। কেন করে 10টা, কেন 100টা করে না, কেন 200টা করে না, সেটা হচ্ছে অন্য ব্যাপার। সেটা হচ্ছে তাদের সামরিক আমলাতান্ত্রিকের ব্যাপার, এবং তারা এটাতে ফেল করেছে, এটাই বলতে হয় আর কি। এবং এটা অত্যন্ত কস্টলি, কিন্তু কয়েক মিলিয়ন ডলারের একটা এই ক্ষেপণাস্ত্রের দাম। অথচ ইরানের যে ড্রোনগুলো ইরান পাঠাচ্ছে এবং মোকাবেলা করতে পারছে না, সেই ড্রোনগুলো কিন্তু মাত্র কয়েক হাজার ডলার, 10 থেকে 15,000 ডলারের নিয়ে। আর একটা জিনিস হচ্ছে যে আপনার এই যে ধ্বংস ইরান করেছে আমেরিকার, এই ধ্বংসটা কিন্তু আমেরিকা দ্বিতীয় মহাযুদ্ধের পরে এবং কিছুটা হলেও ভিয়েতনাম যুদ্ধের পর আর কখনো দেখেনি। তার মানে যদি 70 সালের দিকে যদি ভিয়েতনাম যুদ্ধ শেষ হয়, তার মানে 30 থেকে 20-25, মানে 55 কি 56 বছর, এই সময়ের ভেতরে আমেরিকা এত ক্ষতির সম্মুখীন হয় না। বিশেষ করে তার ইনফ্রাস্ট্রাকচারটা গালফ স্টেটের এবং মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার জন্য একেবারে সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে। আরেকটা যেটা লাভ হয়েছে রাশিয়ার, সেটা হচ্ছে বাহরাইনে যে রাডার সিস্টেমটা ছিল, সেই রাডার সিস্টেমটা কিন্তু সমস্ত তথ্য জানাতো ইউক্রেনকে। কি তথ্যগুলো হচ্ছে যে রাশিয়ার যে সমস্ত বেসরকারি যে সমস্ত জাহাজগুলো ব্ল্যাক সি দিয়ে, কৃষ্ণ সাগর দিয়ে অতিক্রম করে অন্যান্য জায়গায় যেত, তাদের সম্পর্কে একেবারে সঠিক ইনফরমেশন দিত এবং
ইউক্রেনের পক্ষে সম্ভবত এই জাহাজগুলোকে আক্রমণ করা। এখন ওইটা বিনষ্ট হওয়ার পরে, ধ্বংস হওয়ার পরে এখন কিন্তু ইউক্রেনও কিন্তু এটা সাফার করবে, এবং আমেরিকার ওই যে চোখ এবং কান যেটা আগে ছিল, যা দিয়ে সে সমস্ত মধ্যপ্রাচ্য, ব্ল্যাক সি, এমনকি কাস্পিয়ান সির উপরে একটা তার একটা নখদর্পণে ছিল সমস্ত কিছু কি হচ্ছে না হচ্ছে, সেটা এখন কিন্তু শেষ হয়ে গেছে। তো তো আপনি আপনি যে বলছিলেন যে এত কিছু মানে আমেরিকা ধাক্কা খেলো, মানে 50-55 বছরের মধ্যে এই প্রথম তার এত ইয়ে হলো। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় তিনি তো পারলে এখনই যুদ্ধে জিতে গেছেন, এবং তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীকে এই অপমানও করেছেন যে ও আপনার যে বিমানবাহী রণতরী, এই বিমানবাহী রণতরী পাঠানোর কোনো দরকার নেই, যে যুদ্ধে আমরা জিতে গেছি সেই যুদ্ধে ব্রিটেনের সাহায্যের কোনো প্রয়োজন নেই। তো এই যে আমেরিকার এতটা তাদের আস্থাশীল হওয়ার মতো, আসলে এত কনফিডেন্ট হওয়ার মতো কোনো জায়গা কি আছে? শোনেন, যখন আপনি দেখবেন যে খুব বেশি কথা বলছে এবং খুব বেশি বিজয়ের স্বপ্ন দেখছে বা হম্বিতম্বি করছে, তার মানে বুঝতে হবে যে এটা তাদের দুর্বলতা, তাদের শক্তি না। সুতরাং ডোনাল্ড ট্রাম্প যতই বলুক যে হ্যাঁ, এই যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান যখন বললেন যে আমরা গালফ স্টেটের বিরুদ্ধে আমরা আক্রমণ করব না যদি না তারা আমাদের আক্রমণ করে বা তাদের বেসকে ব্যবহার করতে দেয় আমেরিকাকে, ঠিক তার পরপরই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি জিতে গেছি, ইরান সারেন্ডার করেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ ধ্বংস। ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ ধ্বংস হতে পারে কিভাবে? সেখানে ইরানের যে বাহিনী, সেটা হচ্ছে প্রায় 9 লক্ষ একটা বাহিনী, 9 লক্ষ সদস্যের একটা বাহিনী, সেটা একদিনেই বা 7 দিনের ভেতরে ধ্বংস হয়ে গেল। ইরানের নেভি, নৌবাহিনী আঘাত পেয়েছে, যথেষ্ট আঘাত পেয়েছে, এটা সত্যি। বিশেষ করে তার যে ফ্লোটিং যে জাহাজগুলো, সেখানে অনেকগুলো ধ্বংস করেছে। একটা কি দুটো ডুবোজাহাজ ধ্বংস করেছে। কিন্তু ওই যে সমস্ত বোট আছে, স্পিড বোট টাইপের, এবং সেখানে ক্ষেপণাস্ত্র নিয়ে ইরান আক্রমণ করে তার শত্রুপক্ষকে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট আছে। বিমান বাহিনী, ইরানের বিমান বাহিনী ধ্বংস হয়নি। ইরানের মিসাইল সিস্টেম ধ্বংস হয়েছে একটাও না। যে সমস্ত কথা তারা বলছে তারা মিথ্যা। আর একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যে সমস্ত বোমা বর্ষণ করে আমেরিকা যেগুলো দেখানোর চেষ্টা করছে যে হ্যাঁ তারা এই বিমান ধ্বংস করেছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু ডিকয়, এগুলো কিন্তু চায়নার থেকে আনা কাগজে বা ধরেন কাঠের, বিশেষ করে কাগজে, এটা বেলুনের মতো এটাকে ফোলানো হয়, ফুলিয়ে দেখানো হয় যে হ্যাঁ এটা আসলে যেন একটা বিমান। আসলে কিন্তু এটা ওই রকম না, এটা ফোলানো ফাপানো একটা রাবারের একটা ব্যাপার। কিন্তু সেগুলোকে সেখানে বোমা বর্ষণ করে ইসরায়েল তার ছবিগুলো পাঠিয়ে প্রমাণ করার চেষ্টা করছে যে না, সাংঘাতিক সমস্ত আঘাত হানতে পারছে তারা, এবং এটা যথেষ্ট মিথ্যা। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমেরিকার যে ক্ষতিটা হচ্ছে সেটা কিন্তু সাংঘাতিক। একটা হচ্ছে যে তারা যে 1 কি 2 ট্রিলিয়ন ডলারের যে সিস্টেমটা গালফ স্টেটে তারা স্থাপনা করেছিল, তাদের ঘাঁটি, তাদের নৌবহর, তাদের সার্ভেইলেন্স, পর্যবেক্ষণ ঘাঁটি, রাডার সিস্টেম, এগুলো প্রায় 1 ট্রিলিয়ন থেকে 1.5 ট্রিলিয়ন ডলারের একটা সম্পদ, সেটা প্রায় ধ্বংস হয়ে গেছে। এক। দ্বিতীয় হচ্ছে আজকে গালফ স্টেট কিভাবে আমেরিকার উপরে নির্ভর করতে পারে তাদের নিরাপত্তা। গালফ স্টেটগুলো দেখছে যে আমেরিকা তার নিরাপত্তা দিতে পারছে না, এবং বরঞ্চ তার যে সমস্ত অস্ত্র যেখানে যে গালফ স্টেটগুলোতে আমেরিকা রেখেছিল, সেগুলো এখন তারা সরিয়ে ইসরায়েলকে দিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষার জন্য। সুতরাং গালফ স্টেটরা এটা অনুভব করছে যে আমেরিকা তাদের সঠিক মিত্র না, এটা অনেকেই অনুভব করছে। এমনকি ওদের সরকারি পর্যায়েও কিন্তু এখন আলাপ আলোচনা হচ্ছে, এবং তারা চিন্তা করছে তাদের যে ইনভেস্টমেন্ট, এবং একটা হিউজ ইনভেস্টমেন্ট আমেরিকাতে আছে, কয়েক ট্রিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট গুলোকে তারা ওখান থেকে উইথড্র করতে চায়। এইরকম একটা কানাঘুষা চলছে, এবং এই গালফ স্টেটদের ভেতরে কিন্তু একটা আলাপ আলোচনা চলছে।
সুতরাং এটা একটা ইরানের জন্য একটা মেজর ভিক্টরি। তারা যদি এই আমেরিকাকে সম্পূর্ণভাবে এখান থেকে বিতাড়িত করতে পারবে না, কিন্তু যে আঘাতটা ইরান তাদের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে আঘাত এনেছে সেটা কিন্তু সাংঘাতিক ব্যাপার, এবং এর যে প্রভাবটা এটা আমরা এখনই ইনস্ট্যান্টিনিয়াসলি এখনই তাৎক্ষণিকভাবে আমরা লক্ষ্য করব না, কিন্তু এটা সময় নেবে। আর হয়তো 1 কি 2 বছরের ভেতরে আমরা লক্ষ্য করে দেখব যুদ্ধ বন্ধের পরে এই গালফ স্টেটের এই যে চিত্রটা, যেখানে আমেরিকার আধিপত্য ছিল এবং এই দেশগুলো আমেরিকা যা বলবে তাই করবে, এরকম একটা পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে পরিবর্তন আসবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে আমেরিকা আজকে প্রতি এই যুদ্ধের জন্য খরচ করছে $1 বিলিয়ন করে, $1 বিলিয়ন করে, অথচ আপনি লক্ষ্য করে দেখেন যে গত ফেব্রুয়ারি মাসে আমেরিকা প্রায় 1 লক্ষ চাকুরি হারিয়েছে, মানে 1 লক্ষ মানুষ তার চাকুরি হারিয়েছে। এটা এই যুদ্ধের কারণে যে সম্পূর্ণ তা না, এর কারণ হচ্ছে যে, প্রথম কারণ হচ্ছে যে আমেরিকা যে ট্যারিফ প্রবর্তন করেছিল সেই ট্যারিফের কারণে, আর দ্বিতীয় হচ্ছে যে যুদ্ধের একটা প্রভাব তো আছেই। আর একটা জিনিস হচ্ছে সিএনএন প্রচার করছিল, সরাসরি প্রচার করছিল ইরান থেকে এবং ইসরায়েল থেকে। ইরান বন্ধ করেনি সিএনএন এর প্রচার, বা বিবিসির প্রচারও বন্ধ করেনি, কিন্তু ইসরায়েল কিন্তু সিএনএন এবং বিবিসির প্রচার, সরাসরি প্রচার বন্ধ করে দিয়েছে। সুতরাং এটা অবশ্যই ইসরায়েল দেখাতে চায় না কি রকমের ডেভাস্টেশন। আমি কয়েকটা ফুটেজ দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। এখন গাজায় যে রকমের ধ্বংস স্তূপ আজকে, ঠিক সেই রকম তেল আবিব এবং হাইফা এবং পশ্চিম জেরুজালেম। সুতরাং এটা একটা সাংঘাতিক একটা ব্যাপার যে ইসরায়েল কিন্তু অনেক লুকোচুরি করে তাদের যে ক্ষতি হয়েছে সেটা ঢাকার চেষ্টা করছে, এবং সেই জন্য তারা এইরকম মিডিয়ার উপরে এরকম নিষেধাজ্ঞা ইত্যাদি জারি করছে। জাপান এবং কোরিয়ার কথা বলি। জাপান এবং কোরিয়া আমেরিকার অত্যন্ত মিত্র দুটো দেশ, এবং তাদের সাথে নানা ধরনের ট্রিটি আছে, চুক্তি আছে, সামরিক চুক্তি আছে, ঘাঁটি আছে। ওকিনাওয়া থেকে শুরু করে জাপানে প্রায় 7টা কি 8টা ঘাঁটি আছে, কোরিয়াতে ঘাঁটি আছে। এবং এই যে এলাকাটা, এটা আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এবং আমেরিকা এই ঘাঁটিগুলোকে ব্যবহার করবে চীনের বিরুদ্ধে, এইরকম একটা প্ল্যান তাদের আছে। কিন্তু আজকে জাপান এবং কোরিয়া যেটা বলছে যে তারা যে ইউএস ট্রেজারি যে বন্ড তারা কিনেছিল সেই বন্ডটা তারা বিক্রি করতে শুরু করবে, কারণ তাদের তেলের স্টকটা ভালো আছে, কিন্তু তারা জানে না যে আগামী 10 দিনের ভেতরে বা 20 দিনের ভেতরে কি হবে। সুতরাং তারা এই ট্রেজারি বন্ডগুলোকে বিক্রি করে তারা তেল কেনার জন্য মানে প্রস্তুত নিচ্ছে, এবং সেই তেলটাও কিন্তু আসবে মূলত রাশিয়া থেকে, কারণ রাশিয়া আর জাপান তো প্রায় বর্ডারের 2 প্রতিবেশী দেশ। সুতরাং সেটাও একটা ব্যাপার। সুতরাং আপনি লক্ষ্য করে দেখেন যে এই এলাকাতে যেটা হচ্ছে আমেরিকার স্ট্র্যাটেজিক একটা সবচেয়ে বড়, তাদের যে স্ট্র্যাটেজিক ডিফেন্স ডকুমেন্ট তারা প্রকাশ করেছিল, সিকিউরিটি ডকুমেন্ট, সেই ডিএসএস যেটা, সেখানে কিন্তু এটাই বলা যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে এই অঞ্চলটা, প্রশান্ত মহাসাগরীয় ইন্দো প্যাসিফিক এরিয়াটা, সেখানে যদি জাপান এবং কোরিয়া যদি এইরকম আমেরিকার বিরুদ্ধে যদি একটা পজিশন নেয়, সেটা হয়তো অস্থায়ীভাবে হতে পারে, স্থায়ী হবে না, কিন্তু তারপরেও কিন্তু এই যে পরিবর্তনটা আসছে সেটা কিন্তু একটা মারাত্মকভাবে লক্ষ্য করার ব্যাপার। সুতরাং আমেরিকার উপরে যে ভরসা করা যায় না আজকে, সেটা আমেরিকার মিত্র প্রতিটি দেশ, জাপান থেকে শুরু করে কোরিয়া ইত্যাদি 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 তারা লক্ষ্য করছে। তেলের দাম এখন প্রায় 100 দিকে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল তেলের দাম এত বাড়ছে, তাহলে কি হবে, আমাদের এখানে ইনফ্লেশন দেখা দেবে ইত্যাদি ইত্যাদি। ডোনাল্ড ট্রাম্প না, হেক্সেট বলেছে যে ইরানের থেকে আমরা যে লাভবান হব, ইরানের ইরানের যে রেজিম চেঞ্জ যদি আমরা করতে পারি, তাহলে ইরানের তেলের উপরে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। তখন এই $100 তেলের আজকের যে সমস্যা, সংকট সৃষ্টি হচ্ছে এই কারণে, সেই সংকটটা কিছুই থাকবে না। সুতরাং আপনি লক্ষ্য করে দেখেন, কেবলমাত্র রেজিম চেঞ্জই তাদের উদ্দেশ্য না, কেবলমাত্র ইরানকে ধ্বংস করার লক্ষ্য না, ইরানের তেল সম্পদটাকেও তাদের নজরে আছে, এবং সেটাকে কিভাবে নেওয়া যায় সেটা মসুল, ইরাক নিয়ে একটু কথা বলি। ইরাকের মসুল শহর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ
একটা শহর এবং সেখানে আমেরিকান ঘাঁটি আছে। এবং এই আমেরিকান ঘাঁটিতে কিন্তু ইরাকের যে ইসলামিক রেজিস্ট্যান্স যে তারা কিন্তু প্রতিনিয়ত আঘাত করছে এবং মসুলের যে অবস্থা সেটা হচ্ছে যে মসুলের এয়ার বেইজে 2000 আমেরিকান সোলজার তারা আটক পড়ে আছে এখন, কারণ এই রেজিস্ট্যান্স ফোর্স তারা সমস্ত কানেকশন গুলো কেটে দিয়েছে। এই বেইজের আশেপাশে যে কানেকশন, যেগুলো আর্টারি বলি আমরা, যেখান থেকে সাপ্লাইটা আসে, সেই সাপ্লাইটা বন্ধ করে দিয়েছে। সুতরাং এই 2000 কিন্তু ওখানে যেটাকে বলে অবরুদ্ধ হয়ে আছে। সুতরাং এটাও কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার যে এই রেজিস্ট্যান্সটা যদি আরো বৃদ্ধি পায় তাহলে আমেরিকাকে কিন্তু এই ইরাক থেকে কিন্তু সরে আসতে হবে এরকম একটা পরিস্থিতি নিয়ে। আর যদি আমি বলি যে আমেরিকা যে সমস্ত পায়তারা করছে যে হ্যাঁ আমরা ইয়েকে ব্যবহার করে এই কুর্দিশ আর্মিকে ব্যবহার করে আমরা আক্রমণ করব ইরানকে এবং ইরানের একটা ডিস্টেবিলাইজ করব, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করব, সেটাও কিন্তু সম্ভব না। এই কারণে যে ইরানের উত্তরাঞ্চলে যে কুর্দিশ জনবসতি আছে সেখানে যদি একটা রাষ্ট্র করতে চায় আমেরিকা জোরপূর্বক ভাবে বা যেভাবে ষড়যন্ত্র করে, তাহলে টার্কি কিন্তু সেটার বিরোধিতা করবে, এটা একেবারে নিশ্চিত। আর একটা হচ্ছে যে আজারবাইজানকে দিয়েও যদি আমেরিকা করতে চেষ্টা করে তাহলেও পারবে না, এই কারণে যে আজারবাইজানের মূল আয় হচ্ছে তেলের থেকে, এবং এই তেল রপ্তানির 3টে পাইপলাইন আছে। একটা পাইপলাইন কিন্তু রাশিয়ার ভেতর দিয়ে যে নভরাসিসকে গেছে, আর একটা হচ্ছে তুরস্কের পাইপলাইন, আর একটা হচ্ছে কাস্পিয়ান সাগর দিয়ে মধ্য এশিয়ার দেশ গুলোতে সেখানে পাঠানো। এই 3টা আর্টারি দিয়ে তারা তেল রপ্তানি করে। এখন রাশিয়া যদি তেল রপ্তানির ওই পাইপলাইনটা যদি বন্ধ করে দেয়, এবং তারা কিন্তু একবার আগে দিয়েছিল, সুতরাং তাহলে আপনি বুঝতে পারেন যে আজারবাইজানের কি অবস্থা হবে। সুতরাং আজারবাইজান যতই লম্ফজম্প করুক না কেন, যতই এমবেসি বন্ধ করে দিক তাদের তেহরানে, এটা আমার মনে হয় না কতটুকু সম্ভব হবে। যার ফলে সব মিলিয়ে আপনি যদি দেখেন তাহলে আমি এটুকুই বলবো যে আজকে ইরান অনেক বেশি শক্তিশালী অবস্থায় আছে, এবং এই শক্তিশালী অবস্থাটা আরো বেশি দৃশ্যমান হবে আরো কিছুদিনের ভেতরে, যখন এই সিস্টেমগুলো, বিশেষ করে থার্ড এবং পেট্রিয়ট সিস্টেম যখন নিঃশেষ হয়ে যাবে, তখন হচ্ছে শুরু হবে কিন্তু তৃতীয় পর্যায়। আমি ওই যে যুদ্ধের প্ল্যানের যে 3টে পর্যায় বললাম, একটা হচ্ছে প্রথমে রাডার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, দ্বিতীয় হচ্ছে যে এই প্রতিরক্ষা ব্যুহ যেটা বিশেষ করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থার্ড এবং পেট্রিয়ট, সেটাকে বিনষ্ট করে দেওয়া, আর তৃতীয় হচ্ছে যে হাই পাওয়ার সুপারসনিক, নট সাবসনিক বাট সুপারসনিক, একেবারে নিউ যে সমস্ত ক্ষেপণাস্ত্র আছে ইরানের, সেইগুলো ব্যবহার করা শুরু করা, এবং সেই ব্যবহার কিন্তু শুরু হয়ে গেছে। আপনি লক্ষ্য করে দেখেন যে ইরান কিন্তু এখন 3টে, মানে আপনার প্রশ্ন ছিল যে কমে আসছে কেন, সেই কমে আসার কারণ হচ্ছে এখন যে সমস্ত ক্ষেপণাস্ত্র ইরান ছুটছে ইসরায়েলের দিকে, সেই ক্ষেপণাস্ত্রগুলো যেমন খোরাম শাহ, সেটা আপনি দেখেন একটা মিসাইল যখন ছাড়বে তখন এই একটা মিসাইল থেকে কিন্তু 80টা মিসাইল বের হবে, ছোট ছোট মিসাইল 80টা মিসাইল বের হবে, এবং এই মিসাইলের প্রতিটার ভেতরে আছে আপনার 20 কিলোগ্রাম করে টিএনটি। তার মানে 80 গুণ 20, তার মানে 8 দুগুণী 1600 ক্ষেপণাস্ত্র সে ওখানে আঘাত করছে, এবং একটা কি দুটো তারা আঘাত করেছে, এবং এর ফলে তেল আবিবের শহরের যে ধ্বংসযজ্ঞ সেটা আসলে দেখার মতো। আপনারা যদি মানে সম্ভব হয় তাহলে সেটা দেখবেন। সুতরাং এটা হচ্ছে তার তৃতীয় স্টেজ, এবং সেখানে ফাতা 2ও ব্যবহার করছে। খাইবার শেখাম নামে আরেকটা ক্ষেপণাস্ত্র আছে যার সীমা হচ্ছে 1450 কিলোমিটার। সুতরাং এইভাবে তারা যুদ্ধটাকে এইভাবে তারা পরিকল্পনা করেছে। প্রথম স্টেজ শেষ হয়ে গেছে, দ্বিতীয় স্টেজ শেষ হয়েছে, এখন যে স্টেজ চলছে সেটা হচ্ছে সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে আক্রমণ করা এবং ধ্বংস করা, এবং সেখানে
100 বা 200 বা 300 ক্ষেপণাস্ত্রের দরকার নাই। একটা ক্ষেপণাস্ত্র দিয়ে তারা 8 দুগুণে 1600 ছোট ছোট ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করবে এবং এই 1600 ক্ষেপণাস্ত্র আপনার 15 থেকে 20 কিলোমিটারের একটা ব্যাস নিয়ে আঘাত করবে। সুতরাং আপনি কল্পনা করতে পারেন যে ইসরায়েলের সামনে আগামী দিনগুলোতে কি আছে। ধন্যবাদ অধ্যাপক খান। প্রিয় দর্শক, আপনারা শুনলাম এতক্ষণ অধ্যাপক খানের আলোচনা। আমরা জানতে চাই আপনার মতামত। চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনি আপনার মতামত জানান